বিরুদ্ধে মামলা করতে যাওয়া আমরা যে স্টেটমেন্টগুলো আগে পাইছি অনেকেই ডেকে পায় নাই, অনেকেই রাজি হয় নাই এই ট্রাইব্যুনালে যেতে। তাহলে কি তারা খুব অনেস্ট ছিল যে ওখানে গেলে টাকা খেতে হবে সেজন্য যাব না? বিষয়টা তা নয়, সাংঘাতিক সাহসের ব্যাপার ছিল। কারণ আপনি শেখ হাসিনার বিরুদ্ধে ট্রায়াল দিচ্ছেন। শেখ হাসিনা কে? শেখ হাসিনার অধীনে এখনও সমস্ত প্রশাসন তার জিকিরি করে। এই মুহূর্তে ক্ষমতা অন্যরা বইলে হয়তো আপনি টের পাচ্ছেন না, বাট আলটিমেটলি প্রশাসন একটা তাদের ফ্যাক্টর। আপনি জজ সাহেবদের বলেন যে বলেন বিশাল তাদেরকে নিয়োগ দিয়ে গেছে, তারা দুর্নীতি করবে আমি বিশ্বাস করতে চাই না বা বলতেও চাই না। কিন্তু এই যে তাজুল ইসলাম সাহেব সামনে যখন সরাইল, সরানোর সময় কিন্তু কোনো বার্তা আসে নাই। সিম্পল বার্তা কি, তাও কি পদত্যাগ করে নাই, সে বলছে যে একজনের প্রজ্ঞাপন জারি করবে, প্রজ্ঞাপন জারি করলে অটোমেটিক তার পদটা শূন্য হয়ে যায়। প্রজ্ঞাপন জারি করছে এবং সে চলে গেছে। যাওয়ার পর কিন্তু মানে এই ঘুষের শব্দটা আসলো। মানে এত বড় ট্রাইব্যুনালে বাংলাদেশের সবাই তাকে বলা হয় জামাতের পক্ষের একটা প্রসিকিউটর, মানে লয়ার। ওকে, আমি মেনে নিলাম। কিন্তু জামাতের লয়ার যখন এখানে আসে, আমার তো মনে হয় ওতপ্রোতভাবে, এবং যেখানে আর্মিদের ট্রায়াল হচ্ছে, আমার কাছে তো মনে হয় না যে সার্ভিলেন্স ছাড়া 24 আওয়ার সার্ভিলেন্সের মধ্যে ছিল তাজুল। এটা আমার কাছে মনে হয়, আমার ব্যক্তিগত ধারণায়। কারণ আর্মিদেরকে সে যেভাবে করছে, আর্মির বিষয়টা যেখানে আমরা দেখছি অনেক কথাবার্তা চলতেছিল, যেটা আর্মি অ্যাক্টে 1952 অ্যাক্টে বিচার করবে, সেটা মানে নাই। তো মানে নাই যখন আপনি অনেক ঘুষের বিষয়টা এখন চলে আসলেন, মানে আর্মিদের চেয়ে বড় প্রশাসন তো বাংলাদেশে নাই। তারপরেও কিন্তু সে সেখান থেকে সারেন্ডার করে নাই এবং মামলায় ফলাফল যাই হোক। ঠিক এখন আপনি ঘুষের বিষয়টা আইনে এখন যদি বলেন যে ঘুষ তদন্ত করব আগে, অর্থাৎ কীরকম যে জাজমেন্ট যেটা হয়ে গেছে সেটা ঘুষের লেনদেনের ভিত্তিতে হয়েছে কি না, এই ইস্যু যদি আপনি দাঁড়া করান, তাহলে তো মামলার কার্যক্রম স্থগিত থাকবে, এই অবস্থায় পড়ে থাকবে। আপনি আগে ঘুষ তদন্ত করবেন, তা নাহলে বলবেন কেমনে যে ঘুষ খাইয়া এটা যে চিফ প্রসিকিউটর বলেছেন যে আগের যে মামলাগুলো সবগুলো জাস্ট জিরো। এখন কয়দিন পরে বয়ান শুনবেন 15 বছরের যানজট, মানে জঞ্জাল, তারপরে 1.5 বছরের জঞ্জাল, এই ইস্যুতে আপনি সময় ক্ষেপণ করবেন। এটা নির্বাচিত সরকারে করুন, সেটা পরের চ্যাপ্টার। এখন এই যে ঘুষের বিষয়টা আপনি নিয়ে আসলেন, আপনি বলেন যে তাজুল যেই লেভেলটায় ছিল, যেই জায়গাটায় ছিল, আমি তো নিশ্চিত করে বলতে পারি যে এত কঠিন সার্ভিলেন্সে আর কেউ ছিল না। তা সেখানে আপনি যখন ঘুষের প্রশ্নটা নিয়ে আসলেন, হ্যাঁ, ভালো কথা। এখন যাকে আনছেন সে যদি আরও দক্ষ হয়, এখন এই ঘুষের প্রশ্নে কি আগের জাজমেন্ট দুর্বল হয়ে যাবে? আর যাদেরকে এখন দায়িত্ব দিছেন তারা কি খুব দক্ষ হলে কি হবে? মানে কি ইনজাস্টিস হয়েছে জাস্টিস হবে না, জাস্টিস আগেও হয়েছে সামনেও জাস্টিস হবে? এই বিষয়গুলো নাকি সরোয়ার ভাই, কোর্টে গিয়ে যা খুশি তাই করি। বিচারক সাহেব আছেন না, 3 জন বিচারক না, তো তারা হিসাবে করবে না? তারা তো রায় দিছে, তারা কি কোর্ট চালাচ্ছেন? তারা বুঝেন না যে এই সাক্ষী শিখে আনছে নাকি পয়সা দিয়ে কিনে আনছে নাকি চাপ প্রয়োগ করে আনছে? এটা তো ভাই আইসিটি। যাই হোক, আমি সরবের মতো আশা করতে চাই বিচার সামনের দিকে যেতে থাকুক। এবং সবচেয়ে বড় কথা হলো 1400 লোক মারা গেছে না 1000 লোক মারা গেছে, হটেভার ইট ইজ, 50,000 আহত হয়েছে, এবং এতে কোনো সন্দেহ নাই, কোনো ডাউট নাই। সুতরাং এই যে ডাউট নাই, সন্দেহ নাই, এবং যেই প্রশাসন, যেই সরকার প্রশাসনকে কুক্ষিগত করে চালাইছে আমরা সবাই দেখছি। কারণ আমি বলি যে ওই সময় যদি তাজুল ইসলামের বিরুদ্ধে ঘুষের অভিযোগ আনা হইতো, আমি নিশ্চিত করে বলে দিতে পারি এটা অ্যাকসেপ্ট করতো অথরিটিরা। কারণ এখানে আর্মির মামলা ইনভলভ, আপনাকে মাথায় রাখতে হবে। সুতরাং আপনি বললেই তো হবে না, বলে ফেলতে পারেন। সেটা হইলেই আপনি যখন পজিশনে থাকবেন, পজিশন যদি অ্যালাউ করে, আপনি বলে গেলেন, এটা কাউন্টার হবে না, দ্যাট ইজ অ্যানাদার ইস্যু। তাহলে আমি জানি যে উনি যেমন আর্মিতে কেলেঙ্কারিটা আপনি বললেন বস্তা বেড়ে টাকা নিতে দেখছে, 1 নম্বর কাছে বস্তার ভিতরে টাকা ছিল, সেটাই বা আপনি নিশ্চিত কিভাবে? কতগুলো বিষয় আছে। আর এই যে টাকা নিয়ে গেল, আপনি তখন বললেন না কেন? বাধাটা ছিল কোথায়? আমার তো মনে হয় না যে তাজুল ইসলামের বিরুদ্ধে যদি কেউ দাঁড়াইতো, প্রসিকিউশনের লোক হোক আর XYZ, তাকে প্রশাসনিক সহযোগিতাই সে পাইতো, আর্মির সহযোগিতাই সে পাইতো, যে পেয়েছি, যে কারণে আর্মির সাথে তার একটা বিরাট লড়াই চলতেছিল। সুতরাং আমার কাছে মনে হয় আপনি তাজুলকে সরাবেন, সেটা মেন ভিন্ন কথা। কারণ আমি বলি, একটা সরকার আসলে সাধারণত বদল করে। আর এই সরকার কেন বদল করে যদি বলি, আমি প্রাথমিকভাবে একটা কথাই বলতে পারি, সেটা হলো তাজুল ইসলামের যে অধ্যায়টা ছিল, সে যতক্ষণ পর্যন্ত একটা রায় করাইছে, এখন যদি তাজুলের কন্টিনিউশনটা চলতে থাকে এই সরকারের সময়, এবং আরও যদি মামলার রায় হতে থাকে, তাইলে পরে ওই যে আগের যেটা ছিল সেটার দায়ও এই সরকারের উপরে বর্তাবে। এখন তাকে সরাই দিলে এই সরকারের প্রথম বেনিফিট হইলে আমি মনে করি যে তাজুল যে প্রশ্নটা করছে ওটার দায় আমাদের নয়, এটা আমার কাছে মনে হয়, নিজেদের দায় এড়ানোর জন্য। কারণ আমরা ইতিমধ্যে টের পাচ্ছি যে
আওয়ামী লীগ ভাবতেছে যে তাদের সহায়ক সরকার ক্ষমতায় আসছে, অলরেডি অফিস আদালত নানান জায়গায় খুলতেছে, মিছিল হইতেছে। তো সেখানে সরকারের দিক থেকে আমি মনে করি তারা হয়তো তাকে সরাইছে এই কারণে, এক নম্বর দলীয় দায় সাধারণত, আর দ্বিতীয় হইল যে তাজুলের অধ্যায়টার জন্য আমরা দায়ী না, কারণ তখন অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন। জি, আপনার কাছে আবারও আসবো। আমি এই পর্যায়ে ব্যারিস্টার সোহরার হোসেনের কাছে আসতে চাই। সোহরার ভাই, আপনি কোর্টের অ্যাবসলিউটলি ডিসক্রিপশনারি পাওয়ার, কোর্ট ডিসাইড করবে। জামিনের কতগুলো প্রিন্সিপাল দেওয়া আছে যে কী কী কারণে আপনি জামিন দিতে পারেন না, কী কী বিষয়ে নিশ্চিত হইলে, কিংবা কী কী বিষয়ে কোর্ট আশ্বস্ত হইলে, কী কী বিষয়ে কোর্ট আস্থা আনলে আসামির উপর জামিন দিতে পারে। এখন এই যে একটু আগে সরার ভাই বলল যে এখন আইসিটির বিচারের কি হবে, বললো যে সরকারের সিদ্ধান্তের উপর। এই যে সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করে এই যে আমাদের ভিতরে এটা ঢুকেছে, এটা আমাদের জন্য ক্ষতির কারণ। এটা তো ঢোকার কথা ছিল না, কিন্তু আলটিমেটলি তো ঢুকছে। এখন মনে করেন যারা টপে বসে আছে, সরকার, সরকার বলতে সরকারের দায়িত্বে নিয়োজিত যারা, যেমন যখনই আপনি সরকারের কোনো দায়িত্বে ঢুকলেন, আপনি সাংঘাতিক প্রোটেকশনের মধ্যে ঢুকলেন, ইউ আর সেফ। যেমন যখন পুলিশের আইজিপি যিনি হয়ে যান, হি ইজ সেফ, পুলিশের এসপি হি ইজ সেফ, আর্মি অফিসার হি ইজ সেফ। আই এম অ্যান ইন্ডিভিজুয়াল, নট সেফ। আমি যদি কালকে প্রধানমন্ত্রীর একটা উপদেশ হয়ে যায়, আই এম সেফ, কথাটা বোঝার চেষ্টা করেন। আপনি যখনই একটা রাষ্ট্রীয় দায়িত্ব পেয়ে যাচ্ছেন, ইউ আর ওয়েল প্রোটেক্টেড। এখন আসেন, আওয়ামী লীগের প্রতি একটু শিথিল মনে হচ্ছে সব কিছু, এবং আওয়ামী লীগ মনে করতেছে এই সরকার আসার পর যে তাদের সহায়ক সরকার ক্ষমতায় আসছে, যার ফলে ওখান থেকে জামিন হচ্ছে। এখন জামিন হওয়ার পর যে প্রতিক্রিয়া দেখাইছে, এজলাস ভাঙচুর করছে, সেটা সাপোর্ট করতে প্রশ্নই ওঠে না। কিন্তু তার ক্রোধটা কোথায়? কারণ যারা সিদ্ধান্ত নিয়ে শিথিল করলো আওয়ামী লীগের জন্যে, দে আর অল অফ দেম আর ওয়েল প্রোটেক্টেড। কিন্তু সে জামিন পেয়ে ওই লোক থাকবে মাঠে, লড়াই হবে মাঠের অন্য বিএনপির লোকের সাথে, দে আর নট ওয়েল প্রোটেক্টেড। এখন আসতে পারেন বিএনপি তো সরকার ক্ষমতায়, বিএনপি সরকার ক্ষমতায় থাকলেও বিএনপির মাঠকর্মী যদি আওয়ামী লীগের মাঠকর্মী প্যারালালি থাকে মাঠে, খুব বেশি শক্তিশালী নয় ইন প্রেজেন্স অফ আওয়ামী লীগ। কারণ এটা আওয়ামী লীগের প্রশাসন, আওয়ামী লীগের 15 বছর 16 বছরের সাজানো প্রশাসন, সব কিছুর ভিতরে তারা। সুতরাং এই জন্য তাদের একটা চিন্তার কারণ, তাই তারা এক্সাইটেড হয়ে করছে। অফকোর্স আমি কোনোভাবে এটা সমর্থন করি না যে সে আদালতে ভাঙচুর হয়ে জামিন দিছে, বিরোধিতা করলে উচ্চ আদালতে যাও, 1। 2, তোমরা তোমাদের যারা সরকারে আছে, টপ লেভেলের নেতা, মন্ত্রী, এমপি, তাদের সাথে গিয়ে বসো, যে তাদেরকে যে প্রিভিলেজ দিচ্ছেন এবং কোর্ট যে তাদের জামিন পাচ্ছে, তাতে কিন্তু মাঠে আমরা ধরাশায়ী হব। মেইন কিন্তু আতঙ্ক থেকে। আপনি যদি ভাবেন একটা জিনিস, আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় ছিল, তারপরে যখন আওয়ামী লীগ যে সমস্ত জায়গাগুলোয় চাঁদাবাজি করতো, যে জায়গাগুলোয়, সেই জায়গা তো 5 তারিখে তারা চলে গেল, যাওয়ার পর সেই জায়গাগুলো তো খালি নাই। এখন কালকে যদি আওয়ামী লীগ মাঠে আসতে পারে, আপনি চাঁদাবাজি করেন, যা কিছু করেন, শেল্টার দেওয়ার জায়গা হলো প্রশাসন। সেই প্রশাসন যদি অ্যাবসলিউটলি 11 দলীয় জোটের বিরুদ্ধে থাকতে পারে, এনসিপি জামাত বিরোধী থাকতে পারে, কিন্তু আওয়ামী লীগ আর বিএনপির বেলায় কিন্তু আওয়ামী লীগের প্রশাসন এবং বিএনপি ক্ষমতায় আছে। আপনি দুইটা যদি মিলান, তাইলে পরে আওয়ামী লীগের যদি মাঠে নেমে আসে, সেটা যে বিএনপির জন্য সুখকর নয় যারা প্রোটেকশনে নাই। কিন্তু যারা ভিতরে প্রোটেকশনে আছে, মন্ত্রী, এমপি টেমপি হয়ে আছেন, দে আর ওয়েল সিকিউরড। এখানেই যন্ত্রণাটা ওইখানে। কারণ 5ই আগস্টের পরে যেহেতু ওই জায়গাগুলো খালি ছিল না, সেই জায়গাগুলো ভরাট করছে কারা, সুতরাং একটা লড়াই সামনে আসতে পারে। এই চিন্তা করে তারা হয়তো প্রতি ব্যাপক একটি রিয়াকশন দেখলাম। আমরা সর্বশেষ জামায়াত ইসলামের পক্ষ থেকে বলা হলো যে তার এই সাক্ষাৎকার অগ্রহণযোগ্য। আপনার কাছে কি মনে হয়, হঠাৎ রাষ্ট্রপতির সাক্ষাৎকার এবং সেই বিষয় নিয়ে এত আলোচনা, কি বিষয় এটার পিছনে আসলে? এটাও এই খেলার অংশ হিসেবে এই সাক্ষাৎকার। সবকিছুর মধ্যেই খেলা, খেলারাম খেলে যা। উনি এতদিন চুপ ছিল, তবে ওনার এই সাক্ষাৎকারের ভিতর থেকে 2-3টে সত্য যেটা আমরা জানতাম প্রাইভেটলি, সেটা এখন ওনার মুখ থেকে আমরা শুনলাম। সেটা কি, যে সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখার জন্য কে কে কাজ করেছে। হ্যাঁ, তাকে বিএনপি সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে চেয়েছে, আর সশস্ত্র বাহিনী ধারাবাহিকতা বজায় রাখতে চেয়েছে, আর ইন্ডিয়া এবং আওয়ামী লীগ তো আছেই। কারণ ফার্স্ট অফ অল ওনার সম্বন্ধে অনেক কথা আমরা বলেছি, যে তার মতো যে তার যে ক্যারেক্টার, তার যে অ্যান্টিসিডেন্ট ব্যাকগ্রাউন্ডস, এই ব্যাকগ্রাউন্ডে একজনের প্রেসিডেন্ট হওয়া উচিত নয়। আওয়ামী লীগ কেন বানাইছে? কারণ আওয়ামী লীগ ধরাকে সরাজ্ঞান করেছিল, তুচ্ছতাচ্ছিল্য, যে জায়গায় সালাম নিত, সেই রকম একটা কোশ্চেনেবল ক্যারেক্টার ওনার ইসলামী ব্যাংক এবং দুর্নীতি দমনে থাকাকালীন এটা হওয়া উচিত ছিল না। কিন্তু আওয়ামী লীগ দেখিয়েছে যে রাষ্ট্র ব্যবস্থাপনাকে কত তুচ্ছতাচ্ছিল্য করা যায়, যাকে খুশি প্রেসিডেন্ট বানানো যায়, সেই উদাহরণ তারা সৃষ্টি করেছে। হ্যাঁ, উনি গেছে সালাম করতে, যায় প্রেসিডেন্ট হয়ে চলে আসছে। তো এটা দেশের জন্য একটা ভয়াবহ দুঃসংবাদ। হাউএভার
উনি যেহেতু প্রেসিডেন্ট হয়েছে, দ্যাট ইজ এ ইনস্টিটিউশন। এখন 5ই আগস্টের পরে এই প্রেসিডেন্ট থাকবে কি থাকবে না, এইটা নিয়ে তো অনেক বিতর্ক হয়েছে। আমার ব্যক্তিগত ওপিনিয়ন, এই প্রেসিডেন্ট থাকা উচিত ছিল না। আপনি এই প্রেসিডেন্ট তো এই যে ক্রিয়েটার আওয়ামী লীগ ক্রিয়েট করেছে, শুধু আওয়ামী লীগের প্রতি সে লয়াল থাকবে, মরার পরও লয়াল থাকবে। So তারপরেও তিনি থেকে যে গণভোটে আমরা রাজি হয়েছি ভোট আদায় করার জন্য, এটা ডাইরেক্ট প্রতারণা। আপনি জনগণের কাছে প্রমিস করে, জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়ে সেইখান থেকে সরে যাওয়া, এইটা মানুষ কিন্তু যে যার মতো বুঝে গেছে, এবং এইটা কিন্তু একটা বড় ইস্যু হয়ে দাঁড়াবে যে ভবিষ্যতে। সেই জন্য আমি বলছি যে এই যে তারা বললো যে আপনার থার্ড তফসিলে ওদের এইটা এনে তারপরে তারা ওত নেবে, সেকেন্ড ওত নেবে। তাহলে কথা থাকলো যে সংবিধান, সব কিছু সংবিধান দিয়ে কি হয়েছে? 1975 থেকে 89 পর্যন্ত তো নির্বাচন হয়নি, প্রেসিডেন্ট জিয়া তো ছিলেন ক্ষমতায়। এরশাদ তো 82 সাল থেকে 86 সাল পর্যন্ত নির্বাচন সংবিধান মেনে তো হয়। তারপর এই যে অন্তর্বর্তী সরকার, এইটাই আপনার সংবিধানে লেখা নাই, তাহলে এটা সাংবিধানিক সরকার ছিল না। সো দ্যাট ইজ দ্য উইশ অফ দ্য পিপল, মানুষের অভিপ্রায়। মানুষের অভিপ্রায় হলো সর্বোচ্চ আইন। সেই ক্ষেত্রে এপিলেট ডিভিশনের জাজমেন্ট আছে, সেফটি অফ দ্য পিপল, সেফটি অফ দ্য কান্ট্রি ইজ দ্য হাইয়েস্ট ল। তো আপনি যদি এই পরিবর্তনগুলো না নেন, তাহলে তো আবার এই দেশ, এই রাজনীতি, এটা আমাদের সবার। আপনি, আমি, আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ। আপনার ভাবনা, আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার। তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন। রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয়, এটা একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম। এখানে প্রশ্ন করার সাহস আছে, সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু। ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।